ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন রিচার্ড ডকিন্সের লেখা দ্য সেলফিশ জিন। আপনি কি জানেন আমরা আসলে কেন বেঁচে আছি? আমাদের প্রতিটি কাজ, ভালোবাসা, লড়াই, সাহায্য, প্রতারণা, এর পেছনে কে নিয়ন্ত্রণ করছে? কেন কিছু প্রাণী স্বার্থপর, আবার কিছু প্রাণী পরোপকারী আচরণ করে? পরিবার, প্রজন্ম আর সমাজের ভেতরে স্বার্থের সংঘর্ষ কেন হয়? মিম কিভাবে জিনের মতোই মানুষের সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে? এবং মানুষ কি শুধুই সেলফিশ জিন এর দাস, নাকি আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে পারি? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা রিচার্ড ডকিন্সের দ্য সেলফিশ জিন বইয়ে। ইন্ট্রোডাকশন, ভূমিকা। ভাবুন তো, আপনি বসে আছেন এক অন্ধকার রাতে, আকাশ ভর্তি তারা, আর আপনার মনে হঠাৎ প্রশ্ন জাগল, আমরা আসলে কেন আছি? জীবনের আসল উদ্দেশ্য কি? মানব সভ্যতা হাজার হাজার বছর ধরে এই প্রশ্ন করেছে। কেউ বলেছে আমরা কোনো দেবতার সৃষ্টি, কেউ বলেছে নিয়তির খেলা। কিন্তু বিজ্ঞানের জগতে এক বিশাল পরিবর্তন আসে যখন চার্লস ডারউইন প্রথম বলেন প্রজাতি টিকে থাকে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। এবং সেই সূত্র ধরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রিচার্ড ডকিন্স 1976 সালে লিখলেন এক অসাধারণ বই, দ্য সেলফিশ জিন। এই বই আমাদের বলে জীবনের মূল চালক হলো জিন। আমরা মানুষ, প্রাণী, পাখি সবাই আসলে জিন এর বেঁচে থাকার যন্ত্র। এবং এই জিনের স্বার্থপরতা থেকেই তৈরি হয় ভালোবাসা, সহানুভূতি, প্রতিযোগিতা, এমনকি পরোপকারও। আজকে কথনিকা চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে শোনাবো এই বইয়ের গল্প। কোনো কঠিন বৈজ্ঞানিক ভাষা নয়, বরং একেবারে গল্প বলার ঢঙে, যেন আপনার কানে বলা হচ্ছে জীবনের গোপন রহস্য। চলুন শুরু করি। চ্যাপ্টার 1, হোয়াই আর পিপল? মানুষ কেন? ভাবুন তো, আপনি একটি ছোট্ট বাচ্চা। আপনার কৌতূহলী মনে হঠাৎ একটা প্রশ্ন জাগল, মানুষ কেন আসে? আমরা আসলে কি জন্যে আসি? এই প্রশ্নটা যতটা সরল মনে হয়, উত্তরটা ততটাই গভীর। কয়েক হাজার বছর ধরে দার্শনিক, কবি, সাধক সবাই এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। কিন্তু এক বিজ্ঞানী এই প্রশ্নটার সঠিক সূত্র খুঁজে দিলেন, চার্লস ডারউইন। ডারউইন আমাদের বললেন প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন নামের এক আশ্চর্য নিয়মই আমাদের তৈরি করেছে। পৃথিবীতে যে প্রাণীগুলো তাদের পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পেরেছে তারাই বেঁচে থেকেছে এবং তাদের বংশধর রেখে গেছে, আর যারা পারেনি তারা বিলীন হয়ে গেছে। ডকিন্স বলেন, যদি কোনো মহাজাগতিক প্রাণী কখনো পৃথিবীতে আসে, আমাদের সভ্যতা যাচাই করার জন্য প্রথম প্রশ্ন করবে, এরা কি ইভোলিউশন আবিষ্কার করেছে? কারণ যে মুহূর্তে কোনো প্রাণী বুঝতে পারল সে কিভাবে এসেছে, কেন টিকে আসে, তখনই তার জ্ঞান সত্যিকারের পরিপক্কতায় পৌঁছল। আমরা সাধারণত ভাবি আমরা বেঁচে আসি পরিবারের জন্য, সমাজের জন্য, হয়তো জাতির জন্য। কিন্তু ডকিন্স বলেন আমরা আসলে জিনের জন্য বেঁচে আসি। জিন হলো ছোট ছোট রাসায়নিক কণা, যেগুলো আমাদের শরীরের ভেতর লুকিয়ে আছে। প্রতিটি জিনের একটাই লক্ষ্য, নিজেকে টিকিয়ে রাখা, পরবর্তী প্রজন্মে কপি পাঠানো। আমাদের চোখ, হাত, মস্তিষ্ক সবই তৈরি হয়েছে জিনের স্বার্থে। আমরা আসলে এক একটা জিন মেশিন, সার্ভাইভাল মেশিন। ডকিন্স কিছু বাস্তব উদাহরণ দেন। সমুদ্র পাখি গাল অনেক সময় প্রতিবেশীর বাচ্চাকে খেয়ে ফেলে, কারণ সেটা তার নিজের বেঁচে থাকার সুবিধা দেয়। আবার মৌমাছি বাসা বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেয়। তার হুল ফোটানো মানে নিজের মৃত্যু, তবুও সে কলোনি রক্ষা করে। এগুলো দেখে মনে হয় প্রাণীরা কখনো অত্যন্ত স্বার্থপর, আবার কখনো অত্যন্ত পরোপকারী। কিন্তু আসল সত্য হলো এগুলো সবই জিনের খেলার ফল। এখানে একটা জটিল প্রশ্ন আসে,
যদি জিন সবসময় স্বার্থপর হয় তাহলে পরোপকার কেন? মৌমাছি কেন নিজের প্রাণ দেয়? ছোট পাখি কেন বিপদে অ্যালার্ম কল দেয় যাতে শিকারী তার দিকেই দৃষ্টি দেয়? উত্তর হলো জিনের জন্য। পরোপকারও এক ধরনের বুদ্ধিমান কৌশল। যদি নিজের আত্মীয় বা একই জিন বহনকারী অন্যদের বাঁচানো যায় তাহলে জিন আসলে নিজের অস্তিত্বই বাড়িয়ে তোলে। অনেকেই আগে ভেবেছিল প্রাণীরা নাকি স্পেসিস এর ভালোর জন্য নিজেদের উৎসর্গ করে, কিন্তু বিজ্ঞানের বিশ্লেষণ দেখালো এটা ভুল। প্রকৃতিতে কেউ গোটা প্রজাতির জন্য আত্মত্যাগ করে না। সবকিছু ঘটে ব্যক্তি আর জিনের স্বার্থে। ধরুন, যদি কোনো প্রাণীর দল অল্ট্রুইস্টিক বা পরোপকারী হয়, তবুও যদি একজন সেলফিশ সদস্য ঢুকে পড়ে, সে দ্রুত বংশবৃদ্ধি করে পুরো দলকে দখল করে নেবে। তাই স্পেসিস লেভেল অল্ট্রিজম দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। ডকিন্স বারবার বলেন, আমরা জন্মগতভাবে সেলফিশ জিন এর ফল, কিন্তু মানুষ এক অদ্ভুত ব্যতিক্রম। আমরা বুঝতে পারি আমাদের জিন কি চাই। আমরা চাইলে সচেতনভাবে জিনের নির্দেশ অমান্য করতে পারি। যেমন কন্ট্রাসেপটিভ ব্যবহার, এটা সরাসরি জিনের স্বার্থের বিরুদ্ধে, কিন্তু মানুষ এই কাজ করছে কারণ মানুষের আছে চেতনা, সংস্কৃতি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। চ্যাপ্টার 1 আমাদের শেখায় জীবনের অর্থ খুঁজতে হলে জিনের দিকে তাকাতে হবে। সেলফিশনেস আর অল্ট্রিজম দুটোই আসলে ইভলিউশন এর খেলা, আর মানুষ একমাত্র প্রাণী যে নিজের জিনের বিরুদ্ধে বিদ্রোহ করতে সক্ষম। এখন আমরা জানলাম মানুষ কেন। এবার চলুন যাই জীবনের একেবারে শুরুতে, সেই মুহূর্তে যখন প্রথমবার পৃথিবীতে জন্ম নিল একটি কণা, একটি কপি তৈরি করতে সক্ষম জিন, যাকে বলা হয় রেপ্লিকেটর। চ্যাপ্টার 2, দ্য রেপ্লিকেটরস, প্রতিলিপিকারী। ভাবুন, কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে কোনো প্রাণী ছিল না, কোনো গাছ নেই, কোনো পাখি নেই, এমনকি কোনো ব্যাকটেরিয়াও নেই, শুধু সমুদ্র, পাথর আর বিশাল আকাশ। তখন একটা প্রশ্ন উঠে আসে, জীবনের শুরুটা হলো কিভাবে? পৃথিবীর প্রাচীন সেই কালে চারিপাশে শুধু ছিল বিশৃঙ্খল রাসায়নিক পদার্থ, কিন্তু প্রকৃতির একটা সহজ নিয়ম আছে, যা স্থিতিশীল সেটাই টিকে থাকে, আর যা অস্থির তা ভেঙে যায়, হারিয়ে যায়। ঠিক যেমন সাবানের বুদবুদ সবসময় গোল হয়, কারণ গোল আকারই সবচেয়ে স্থিতিশীল। নদীর পানি সবসময় নিচের দিকে নামে, কারণ এটাই প্রকৃতির সহজ পথ। এভাবেই পৃথিবীর প্রথম যুগে অনেক রাসায়নিক মিলে হঠাৎ তৈরি হলো কিছু স্থিতিশীল অণু। তারপর এলো সেই মহা অলৌকিক মুহূর্ত। একসময় তৈরি হলো এমন এক বিশেষ অণু যে নিজের কপি বানাতে পারে। এটাই ছিল পৃথিবীর প্রথম রেপ্লিকেটর। ভাবুন, এটা ঠিক যেন এক টুকরো কাদামাটির মধ্যে হঠাৎ এমন কিছু জন্ম নিল যা নিজের প্রতিচ্ছবি বানাতে পারে। এই কণাটি হলো জীবনের আসল পূর্বপুরুষ। প্রথম রেপ্লিকেটর যখন নিজের কপি বানালো, তখন একটা প্রতিযোগিতা শুরু হলো। কেউ দ্রুত কপি বানাতে পারল, কেউ একটু ধীরে। আবার কারো কপি তেমন টেকসই হলো না, দ্রুত নষ্ট হয়ে গেল। যে রেপ্লিকেটর ভালো কপি বানাতে পারল তার বংশবিস্তার হলো, যে খারাপ কপি বানালো সে হারিয়ে গেল। এভাবে শুরু হলো প্রথম প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন। কপি বানানোর সময় মাঝে মাঝে ছোট ছোট ভুল হতো। এই ভুলগুলোই ছিল মিউটেশন, পরিবর্তন। কেউ কারো থেকে সামান্য আলাদা হতো। কোনোটা হয়তো একটু দ্রুত কপি বানাতে শিখল, কোনোটা টিকে থাকলো গরমে বা ঠান্ডায়, আবার কেউ হলো দুর্বল আর টিকল না। এই ছোট ছোট পার্থক্য থেকেই ধীরে ধীরে তৈরি হলো বৈচিত্র্য, আর বৈচিত্র্যের মাধ্যমেই শুরু হলো বিবর্তন, এভলিউশন। কিন্তু রেপ্লিকেটররা বুঝলো
শুধু একা টিকে থাকা কঠিন, তাই তারা একসাথে কাজ করতে শুরু করলো। একসময় কিছু রেপ্লিকেটর একসাথে জোট বেঁধে তৈরি করলো এক ধরনের সুরক্ষার দেয়াল। এটাই ছিল প্রথম কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। এর ভেতরে তারা নিরাপদে কপি বানাতে পারত। এই সহজ জোট থেকেই জন্ম নিল প্রথম কোষ, আর কোষ থেকেই ধীরে ধীরে গড়ে উঠল সব প্রাণ। ডকিন্স এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রথম জীবনের শুরুটা অলৌকিক কোনো ঘটনা ছিল না, এটা ছিল একেবারেই স্বাভাবিক পদার্থবিজ্ঞানের নিয়ম মেনে তৈরি হওয়া রাসায়নিক প্রক্রিয়া। যে অণু কপি বানাতে পারল সে বেঁচে থাকলো, যে পারল না সে হারিয়ে গেল। এই সাধারণ নিয়মটাই হলো জীবন আর বিবর্তনের ভিত্তি। চ্যাপ্টার 2 আমাদের শেখায় জীবনের শুরু হয়েছিল রেপ্লিকেটর দিয়ে। প্রতিলিপি বানানো মানেই প্রতিযোগিতা। প্রতিযোগিতা থেকেই এলো প্রাকৃতিক নির্বাচন, আর প্রাকৃতিক নির্বাচন থেকেই ধীরে ধীরে জন্ম নিল আজকের বিশাল বৈচিত্র্য। এখন আমরা জানলাম প্রথম প্রতিলিপিকারী কিভাবে জীবনের সূচনা করেছিল। কিন্তু জিন কেবল কপি করে বাঁচে না, ওরা নিজেদের নিরাপত্তার জন্য তৈরি করে আশ্রয়, এক ধরনের অমর বৃত্ত। পরের অধ্যায়ে আমরা জানব সেই রহস্য। চ্যাপ্টার 3, ইমমর্টাল কয়েলস, অমর সর্পিল। ভাবুন, আপনি হাতে একটা পুরনো পারিবারিক ছবি ধরে আছেন, হয়তো 100 বছর আগের আপনার দাদার ছবি। ছবির মানুষটা আজ আর নেই, কিন্তু তার হাসি, তার চোখের আকার সবই কোনো না কোনোভাবে আপনার ভেতরে বেঁচে আসে। এটাই হলো জিনের অমরত্ব। মানুষ মরে যায়, প্রাণী মরে যায়, প্রজাতি বিলীন হয়, কিন্তু জিন বেঁচে থাকে। ডকিন্স বলেন, প্রতিটি জীবের দেহে আছে এক আশ্চর্য কণা, ডিএনএ। এটি দেখতে অনেকটা ডাবল হেলিক্স আকারের। এই হেলিক্সের ভেতরে লেখা আছে জীবনের নির্দেশনা, কিভাবে চোখ গড়তে হবে, হাত কেমন হবে, রং কেমন হবে, এমনকি কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাও। ডিএনএকে আপনি ভাবতে পারেন এক বিশাল কোড বই, যা আমাদের প্রতিটি প্রজন্মে কপি হয়ে যায়, বারবার, লক্ষ লক্ষ বছর ধরে। ডকিন্স একটা সুন্দর উদাহরণ দেন। আমাদের শরীর হলো একটা যন্ত্র, একটা গাড়ির মতো। গাড়ি পুরনো হয়ে গেলে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু চালক যদি বেঁচে থাকে সে আবার নতুন গাড়ি চালাতে পারে। আমাদের দেহ গাড়ির মতো অস্থায়ী, কিন্তু জিন হলো চালকের মতো, যে প্রজন্ম থেকে প্রজন্মে অমর হয়ে থাকে। ডিএনএ এর সবচেয়ে বড় শক্তি হলো তার প্রতিলিপি বানানোর ক্ষমতা। যখন কোনো কোষ বিভাজিত হয়, ডিএনএ নিখুঁতভাবে নিজেকে কপি করে। অবশ্যই মাঝে মাঝে ভুল হয়, যাকে বলে মিউটেশন। এই ছোট্ট ছোট্ট ভুলই কখনো ক্ষতিকর হয়, আবার কখনো আশীর্বাদ হয়ে ওঠে, কারণ এই ভুল থেকেই আসে নতুন বৈশিষ্ট্য, নতুন সম্ভাবনা, নতুন বিবর্তন। ভাবুন, এক একটা প্রজাপতি মাত্র কয়েক সপ্তাহ বাঁচে, কিন্তু তার শরীরের ভেতরে থাকা জিন কয়েক মিলিয়ন বছর ধরে টিকে আসে, কেবল এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করছে। এ কারণেই ডকিন্স বলেন, জিন হলো অমর, আর আমরা শুধু তার অস্থায়ী বাহক। জিনের এই ধারাবাহিক কপি করার ক্ষমতার কারণেই ব্যাকটেরিয়া থেকে মানুষ, ঘাস থেকে হাতি, সব জীব আসলে একই জীবনের বিশাল গাছে সংযুক্ত। আমরা সবাই বহন করছি কোটি কোটি বছরের পুরনো অমর সর্পিলের কপি। চ্যাপ্টার 3 আমাদের শেখায় ডিএনএ হলো জীবনের কোড, এক অমর সর্পিল। আমাদের দেহ ক্ষণস্থায়ী, কিন্তু জিন বারবার প্রতিলিপি বানিয়ে টিকে থাকে। মিউটেশন এর মাধ্যমে আসে নতুনত্ব, যেটাই বিবর্তনের জ্বালানি। প্রতিটি প্রাণী আসলে এক বিশাল ধারাবাহিক গল্পের চরিত্র, যার নায়ক হলো জিন। এখন আমরা জানলাম জিন কিভাবে অমর হয়ে বেঁচে থাকে, আর আমরা শুধু তার বাহক। কিন্তু প্রশ্ন হলো,
এই জিন কিভাবে আমাদের শরীরকে ব্যবহার করে? আমরা কেন একে একে এত জটিল যন্ত্রে পরিণত হলাম? আমরা এই প্রশ্নের উত্তর জানব পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 4, দ্য জিন মেশিন। জিনের যন্ত্র। ভাবুন, আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার মাথায় আসলো, আমার শরীরটা আসলে কার জন্য? আমি কেন খাই, ঘুমাই, কাজ করি? আমরা সাধারণত ভাবি সব কিছু আমাদের নিজের জন্য, কিন্তু ডকিন্স বলেন আমরা আসলে জিনের যন্ত্র। আমাদের চোখ, হাত, মস্তিষ্ক সবই তৈরি হয়েছে একটাই উদ্দেশ্যে, জিনের বেঁচে থাকা নিশ্চিত করা। ডকিন্স আমাদের দেহকে বলেন সার্ভাইভাল মেশিন, অর্থাৎ বেঁচে থাকার যন্ত্র। জিন হলো সেই অদৃশ্য প্রোগ্রামার যা আমাদের শরীরকে বানিয়েছে। আমাদের দেহ যতদিন টিকে থাকে ততদিন জিন নিরাপদে থাকে এবং কপি বানানোর সুযোগ পায়। শরীর একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু জিন থেকে যায়, নতুন দেহে নতুন যন্ত্র বানিয়ে নেয়। আমাদের মস্তিষ্ক হলো এক ধরনের কম্পিউটার যা তৈরি করেছে জিন। এর কাজ পরিবেশ বিশ্লেষণ করা, শিকার খুঁজে পাওয়া, বিপদ থেকে পালানো, সঙ্গী খোঁজা, সব কিছুই মূলত জিনের স্বার্থে। উদাহরণস্বরূপ, আমরা খাবার খাই কারণ এতে শক্তি আসে। শক্তি দিয়ে আমরা বেঁচে থাকি। বেঁচে থেকে আমরা জিনকে পরবর্তী প্রজন্মে পাঠাই। দেখলেন, প্রতিটি কাজের পেছনে মূল চালক হলো জিন। ডকিন্স প্রাণীদের অনেক উদাহরণ দেন। এক বানর খাবার পেলে সেটা খায় নিজের ক্ষুধা মেটানোর জন্য, কিন্তু এর ভেতরে কাজ করছে জিনের নির্দেশ, বেঁচে থাকো, টিকে থাকো, তোমার জিন পাঠাও। একটি ময়ূরের লম্বা লেজ দেখতে অকারণ সৌন্দর্য মনে হয়, কিন্তু এর আসল উদ্দেশ্য হল সঙ্গিনীকে আকর্ষণ করা, যাতে জিন পরবর্তী প্রজন্মে যায়। আমরা যাই করি সব কিছুই আসলে জিনের সার্ভাইভাল স্ট্র্যাটেজি। আমরা বলতে পারি দেহ হলো যন্ত্র, মেশিন। জিন হলো যন্ত্রের প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। জিন শরীরকে বানায়, ব্যবহার করে, আর যখন শরীর পুরনো হয়ে যায় তখন নতুন শরীরে চলে যায়। এভাবে জিন টিকে থাকে কোটি কোটি বছর। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আমরা সচেতনভাবে ভাবি আমরা স্বাধীন, কিন্তু বাস্তবে আমাদের অনেক আচরণ তৈরি হয়েছে জিনের নির্দেশ অনুযায়ী। তবুও মানুষ অনন্য, কারণ আমরা বুঝতে পারি আমাদের জিন কি চায় এবং আমরা চাইলে তার বিরুদ্ধেও কাজ করতে পারি। যেমন নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করা জিনের ইচ্ছার বিরুদ্ধে। চ্যাপ্টার 4 আমাদের শেখায় আমাদের দেহ হলো জিনের যন্ত্র। চোখ, মস্তিষ্ক, অঙ্গ প্রত্যঙ্গ সবই বানানো হয়েছে জিনের বেঁচে থাকার জন্য। প্রাণীর আচরণ, সৌন্দর্য, প্রবৃত্তি সব কিছুই আসলে সার্ভাইভাল স্ট্র্যাটেজি। জিন হলো দীর্ঘস্থায়ী, দেহ হলো অস্থায়ী। এখন আমরা জানলাম আমাদের দেহ আসলে জিনের বানানো যন্ত্র, কিন্তু প্রকৃতিতে শুধু যন্ত্র বানানোই যথেষ্ট নয়। এখানে আছে প্রতিযোগিতা, আছে লড়াই। প্রশ্ন হলো, জিন কিভাবে টিকে থাকে এই লড়াইয়ের ভেতরে? আমরা এই প্রশ্নের উত্তর পরবর্তী অধ্যায়ে জানব। চ্যাপ্টার 5, অ্যাগ্রেশন, স্টেবিলিটি অ্যান্ড দ্য সেলফিশ মেশিন। আক্রমণ, স্থিতিশীলতা ও স্বার্থপর যন্ত্র। ভাবুন, জঙ্গলের মধ্যে দুটো হরিণ মুখোমুখি হলো। একটি শক্তিশালী, আরেকটি অপেক্ষাকৃত দুর্বল। তাদের সামনে একটি মাদি হরিণ দাঁড়িয়ে, যাকে পাওয়া মানে নিজের জিনকে পরবর্তী প্রজন্মে পাঠানো। এখন প্রশ্ন হলো, তারা কি মৃত্যুর লড়াই করবে, নাকি এমন কোনো নিয়ম আছে যা প্রাণীদের লড়াইকে নিয়ন্ত্রণ করে? আমরা প্রকৃতিতে প্রাণীদের লড়াইয়ের কয়েকটি কারণ খুঁজে পাই: খাবারের জন্য, এলাকা নিয়ন্ত্রণের জন্য এবং সঙ্গীর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বেশিরভাগ লড়াই প্রাণঘাতী হয় না, কারণ সবাই যদি মরে যায় তাহলে জিন টিকবে না।
তাই প্রকৃতির ভেতরে তৈরি হয়েছে এক ধরনের সামঞ্জস্যপূর্ণ খেলা। ডকিন্স এখানে ব্যবহার করেছেন গেম থিওরি এর ধারণা। ভাবুন, প্রতিটি প্রাণী এক একজন খেলোয়াড়, তাদের সবার কৌশল ভিন্ন। কেউ বাজপাখি কৌশল নেয়, সবসময় আক্রমণ করবে, জয় না পাওয়া পর্যন্ত ছাড়বে না। আবার কেউ ঘুঘু অথবা পায়রা এর কৌশল নেয়, সংঘর্ষ এড়িয়ে যাবে, হুমকি দেখাবে, কিন্তু মারাত্মক লড়াই করবে না। এখন প্রশ্ন হলো, কে টিকবে? প্রকৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থিতিশীল কৌশল বা ইভলিউশনারি স্টেবল স্ট্র্যাটেজি। যদি কোনো কৌশল প্রকৃতিতে টিকে যায় আর অন্য কোনো কৌশল তাকে সহজে হারাতে না পারে, তাহলে সেটা স্থিতিশীল হয়ে যায়। উদাহরণস্বরূপ, সবাই যদি ঘুঘু হয় তাহলে বাজপাখি এসে সব জিতবে, আর সবাই যদি বাজপাখি হয় তাহলে তারা একে অপরকে আঘাত করে দুর্বল হয়ে যাবে। তাই প্রকৃতিতে থাকে এক ধরনের মিশ্রণ, কিছু বাজপাখি আর কিছু ঘুঘু বা পায়রা। এটাই হলো সামঞ্জস্য। বানররা অনেক সময় লড়াই করে দাঁত দেখিয়ে, চিৎকার করে, কিন্তু শেষ পর্যন্ত আঘাত না করেই সরে যায়। হরিণরা শিং দিয়ে ঠোকাঠুকি করে, কিন্তু সাধারণত মৃত্যুর লড়াই হয় না। পাখিরা গানে বা পালক ঝলকিয়ে শক্তি দেখায়, সরাসরি লড়াইয়ের আগে ভয় দেখায়। এগুলো সবই প্রকৃতির তৈরি ভারসাম্যের কৌশল। ডকিন্স বলেন, এগুলো কোনো প্রাণীর সচেতন সিদ্ধান্ত নয়, বরং জিন এমনভাবে শরীর আর আচরণ বানিয়েছে যাতে নিজের বেঁচে থাকার সম্ভাবনা সর্বোচ্চ হয়। কখন লড়াই করবে, কখন পিছিয়ে আসবে, কতটা ঝুঁকি নেবে, সবই হলো জিনের তৈরি কৌশল। চ্যাপ্টার 5 আমাদের শেখায় প্রাণীদের লড়াই সবসময় প্রাণঘাতী নয়, কারণ জিন তখন টিকে থাকতে পারবে না। প্রকৃতিতে কাজ করে স্থিতিশীল কৌশল, যেখানে আক্রমণ আর শক্তির মধ্যে ভারসাম্য তৈরি হয়। প্রতিটি প্রাণীর আচরণ আসলে জিনের বেঁচে থাকার খেলা। এখন আমরা জানলাম প্রকৃতিতে লড়াইও চলে জিনের স্বার্থে এবং তাতেই গড়ে ওঠে স্থিতিশীল কৌশল। কিন্তু শুধু লড়াই নয়, প্রতিটি প্রজাতি তাদের জিন বাঁচাতে বিশেষ ধরনের কৌশল ব্যবহার করে। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব সেই কৌশল, জিনের খেলার চাল। চ্যাপ্টার 6, জিনম্যানশিপ, জিনের কৌশল। ভাবুন, দাবার বোর্ডে দুইজন খেলোয়াড় বসেছে। একজন সোজা সাপটা চাল দিচ্ছে আর অন্যজন কৌশল করে ফাঁদ পেতেছে। দাবার মতোই প্রকৃতির মাঠে প্রতিটি প্রাণী চাল চালছে, কেউ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে, কেউ সহযোগিতার মাধ্যমে, আর সব কিছু ঘটছে জিনের স্বার্থে। ডকিন্স বলেন, প্রতিটি প্রাণী তার জিনকে বাঁচানোর জন্য কৌশল ব্যবহার করে। এই কৌশলগুলো সবসময় চোখে পড়ে না, কিন্তু দীর্ঘ বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। কখনো প্রাণীরা আক্রমণাত্মক হয়, আবার কখনো তারা পরোপকারী হয়ে কাজ করে, আবার কখনো তারা বেছে নেয় সহযোগিতার পথ। সবই নির্ভর করে কোন কৌশলে জিন সবচেয়ে বেশি সুযোগ পাবে টিকে থাকার। একটি পাখি যদি নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্য পাখিকে সতর্ক করে, আসলে সে নিজের আত্মীয়দের বাঁচাচ্ছে। যেহেতু তাদের ভেতরে আছে একই জিন, তাই আত্মীয়কে বাঁচানো মানে নিজের জিনকেই বাঁচানো। এটাই হলো কিন সিলেকশন। উদাহরণস্বরূপ, মৌমাছি শ্রমিকরা নিজেদের বংশধর তৈরি করে না, বরং তারা রানীর বংশধরকে বাঁচায়, কারণ রানীর ভেতরে আছে তাদেরই জিন। প্রেইরি ডগ শিকারি এলে চিৎকার করে সতর্ক করে, এতে সে নিজে বিপদে পড়ে, কিন্তু তার পরিবার বাঁচে। ডকিন্স বলেন, সব সাহায্য শুধু আত্মীয়তার কারণে নয়, কখনো তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে করব, এই নীতিও কাজ করে। এটাই হলো রেসিপ্রোকাল আল্ট্রিজম। উদাহরণস্বরূপ, ভ্যাম্পায়ার বাদুড়েরা রাতে শিকার না পেলে
অন্য বাদুড় তার পেটে সঞ্চিত রক্ত ভাগ করে খাওয়ায়। কিন্তু এটা একমুখী নয়। আজ আমি তোমাকে দিলাম, কাল তুমি আমাকে দেবে। এভাবে সহযোগিতা আসলে জিনের টিকে থাকার সম্ভাবনা বাড়ায়। তবে কৌশল সবসময় সৎ হয় না। প্রকৃতিতে প্রতারণাও একটি জিনগত চাল। উদাহরণস্বরূপ, কোকিল পাখি নিজের ডিম অন্য পাখির বাসায় দিয়ে আসে। সেই পাখি নিজের সন্তানের মতো কোকিল ছানাকে লালন পালন করে। এখানে কোকিলের জিন প্রতারণার মাধ্যমে টিকে যায়। ডকিন্স বলেন, প্রকৃতিতে আসল বিষয় হলো ভারসাম্য, ব্যালেন্স। যদি সবাই পরোপকারী হয়, প্রতারকরা টিকে যাবে। যদি সবাই প্রতারক হয়, সহযোগিতা ভেঙে পড়বে। তাই প্রকৃতি এমন এক মিশ্র কৌশল তৈরি করে যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকে। চ্যাপ্টার 6 আমাদের শেখায় প্রাণীদের আচরণ আসলে জিনের কৌশল। জিনম্যানশিপ, কিন সিলেকশন, আত্মীয়কে সাহায্য করা মানে নিজের জিন বাঁচানো। রেসিপ্রোকাল অল্ট্রিজম, পারস্পরিক সহযোগিতা। প্রতারণাও এক ধরনের কৌশল যা কখনো সফল হয়। প্রকৃতিতে সবসময় থাকে এক স্থিতিশীল মিশ্রণ। এখন আমরা দেখলাম প্রাণীরা কিভাবে নানা কৌশল ব্যবহার করে জিনকে টিকিয়ে রাখে। কিন্তু জীবনে শুধু কৌশল নয়, আসে ভালোবাসা, পরিবার, সন্তান লালন পালন। প্রশ্ন হলো, এই সব কিছুর পেছনেও কি জিনের ভূমিকা আছে? এই প্রশ্নের উত্তর জানব আমরা পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 7, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা। ভাবুন, এক জঙ্গলে একজোড়া পাখি বাসা বানাচ্ছে। তারা কি অসীম সংখ্যক ডিম পাড়ে? না, তারা সাবধানে নির্দিষ্ট সংখ্যক ডিম পাড়ে, যতগুলো তারা লালন পালন করতে পারবে। প্রশ্ন হলো, প্রাণীরা কিভাবে ঠিক করে কয়টা সন্তান হবে, আর এর পেছনে কিভাবে কাজ করছে জিনের পরিকল্পনা? ডকিন্স বলেন, প্রজনন আসলে এক ধরনের অর্থনৈতিক খেলা। অনেক সন্তান মানে প্রচুর জিন ছড়িয়ে পড়ার সুযোগ, কিন্তু বেশি সন্তান মানেই প্রজাতির জন্য কম যত্ন আর বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। অন্যদিকে কম সন্তান মানে বেশি যত্ন দেওয়া সম্ভব, কিন্তু জিন ছড়ানোর সুযোগ কম। তাই জিন হিসাব করে এক মধ্যম পথ বেছে নেয়, যেখানে সন্তানের সংখ্যা আর সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা এর মধ্যে ভারসাম্য থাকে। অনেক ছোট পাখি যেমন চড়ুই একসাথে অনেক ডিম পাড়ে, কারণ প্রতিটি ছানার টিকে থাকার সম্ভাবনা কম। আবার বড় প্রাণী যেমন হাতি একবারে একটি সন্তান জন্ম দেয়, কিন্তু তাকে বছরের পর বছর যত্ন করে লালন পালন করে। দুটো কৌশলই আসলে জিনের পরিকল্পনার ফল। ডকিন্স আরেকটি চমকপ্রদ ধারণা দেন, সন্তান আর মা বাবার স্বার্থ সবসময় এক হয় না। সন্তান চায় যত বেশি সম্ভব যত্ন, কিন্তু মা বাবার জিনকে ভাবতে হয় সব সন্তানকে নিয়ে, শুধু একজনকে নয়। ফলে একসময় সংঘর্ষ হয়। মা বাবা হয়তো যত্ন কমিয়ে দেয়, কিন্তু সন্তান তখনও বেশি চায়। এটাই হলো প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট। প্রাণীরা শুধু সংখ্যা নয়, সময় নিয়েও পরিকল্পনা করে। কেউ দ্রুত প্রজনন করে, যেমন ইঁদুর। কেউ দেরিতে প্রজনন করে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি বিনিয়োগ করে, যেমন মানুষ। পরিবেশের চাপ, খাদ্যের প্রাপ্যতা, শিকারীর উপস্থিতি সবকিছু ঠিক করে দেয় কোন কৌশল সবচেয়ে কার্যকর হবে। মানুষের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল। আমরা সংস্কৃতি, সমাজ আর সচেতন সিদ্ধান্ত ব্যবহার করে পরিবার পরিকল্পনা করি, কিন্তু এর শিকড় এখনও জিনের স্বার্থে। আমাদের শরীর সন্তান জন্মদানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। সন্তানকে লালন করার প্রবৃত্তি জিন থেকেই আসে। চ্যাপ্টার 7 আমাদের শেখায় প্রজনন হলো জিনের এক অর্থনৈতিক খেলা। অনেক সন্তান বনাম কম সন্তান, ভারসাম্যের কৌশল। প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট দেখায়
মা বাবা ও সন্তানের স্বার্থ আলাদা হতে পারে। প্রতিটি প্রজাতি পরিবেশ অনুযায়ী আলাদা ফ্যামিলি প্ল্যানিং স্ট্র্যাটেজি তৈরি করে। এখন আমরা জানলাম জিন কিভাবে পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ করে আর কিভাবে প্রজনন কৌশল ভিন্ন হয়। কিন্তু প্রজননের বাইরে অনেক প্রাণী জটিল সমাজ গড়ে তোলে, যেমন কর্মী মৌমাছি, পিঁপড়ের কলোনি কিংবা মানুষের সভ্যতা। এখন প্রশ্ন হলো, এই সামাজিক আচরণের পেছনে কাজ করছে কি? এই প্রশ্নের উত্তর জানব পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 8, ব্যাটেল অব দ্য জেনারেশন, প্রজন্মের যুদ্ধ। ভাবুন, এক পরিবারে খাবার কম পড়েছে। মা চান খাবার সমান ভাগে ছেলেমেয়েদের মধ্যে দিতে, কিন্তু প্রতিটি সন্তান মনে করছে আমি যেন বেশি পাই, কারণ আমার বেঁচে থাকা সবচেয়ে জরুরি। এটাই হলো প্রকৃতির এক অদ্ভুত বাস্তবতা। একই পরিবারের ভেতরেই শুরু হয় স্বার্থের লড়াই। ডকিংস বলেন, মা বাবার স্বার্থ আর সন্তানের স্বার্থ সবসময় মেলে না। মা বাবার দৃষ্টিতে সব সন্তান সমান গুরুত্বপূর্ণ, কারণ সবার ভেতরেই আছে তার জিন। সন্তানের দৃষ্টিতে আমি আমার জীবনের জন্য শতভাগ গুরুত্বপূর্ণ। আমার ভাই বোন শুধু আংশিকভাবে আমার জিন বহন করছে। ফলে সন্তান সবসময় একটু বেশি দাবি করে, আর মা বাবা চায় ভারসাম্য। ভাবুন, এক মা পাখি তার ছানাদের খাবার দিচ্ছে। সব ছানাই ঠোঁট খুলে ডাকছে, আমাকে দাও, আমাকে দাও। প্রতিটি ছানা চেষ্টা করছে অন্যদের চেয়ে জোরে ডাকতে, বড় হতে, বেশি খাবার পেতে। এখানে কাজ করছে জিনের কৌশল। সন্তান নিজের টিকে থাকার সম্ভাবনা সর্বোচ্চ করতে চায়, কিন্তু মা পাখি চাই সবার মধ্যে সমতা রাখতে। শুধু মা বাবা আর সন্তান নয়, ভাই বোনের মধ্যেও চলে প্রতিযোগিতা। কোনো কোনো পাখির ছানা জন্মেই তার ছোট ভাই বোনকে মেরে ফেলে, যাতে প্রতিযোগিতা কমে যায়। আবার কোনো প্রাণীর ক্ষেত্রে ভাই বোনেরা সহযোগিতা করে বেঁচে থাকার সুযোগ বাড়ায়। সব কিছু নির্ভর করে পরিবেশ আর জিনের কৌশলের ওপর। কিন সিলেকশন এখানে আবার গুরুত্বপূর্ণ। ভাই বোনের ভেতরে আছে প্রায় 50% সাধারণ জিন। তাই ভাই বোনকে সাহায্য করা মানে নিজের জিনকেও কিছুটা সাহায্য করা। কিন্তু সমস্যা হলো, যত বেশি সম্পদ একজন ভাই পায়, তত কম পায় অন্যজন। এই টানাপোড়েন থেকেই তৈরি হয় প্রজন্মের যুদ্ধ। মানুষের বাচ্চা অন্য প্রাণীর তুলনায় অনেক বেশি সময় নেয় বড় হতে। এর কারণ হলো মানুষের জটিল মস্তিষ্ক। এত দীর্ঘ শৈশব মানে মা বাবাকে দীর্ঘ সময় বিনিয়োগ করতে হয়। এখানেও স্বার্থের টানাপোড়েন চলে। বাচ্চা যত বেশি সময় যত্ন চাইবে, মা বাবা তত বেশি চাপের মুখে পড়বে। চ্যাপ্টার 8 আমাদের শেখায় পরিবারের ভেতরে মা বাবা, সন্তান আর ভাই বোনের মধ্যে চলে স্বার্থের সংঘর্ষ। সন্তান নিজের বেঁচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। মা বাবা চায় ভারসাম্য। ভাই বোনদের মধ্যে প্রতিযোগিতা ও সহযোগিতা দুটোই দেখা যায়। মানুষের দীর্ঘ শৈশব ও এই জটিল জিনগত কৌশলের ফল। এখন আমরা দেখলাম পরিবারের ভেতরে কিভাবে প্রজন্মের লড়াই চলে। কিন্তু প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর দিক হলো কিছু প্রাণী পুরোপুরি নিঃস্বার্থ মনে হয়, যেমন মৌমাছি বা পিঁপড়ে। তারা নিজের জীবন বিসর্জন দিয়ে পুরো কলোনিকে বাঁচায়। কিন্তু এর পেছনে আসল রহস্য কী, এর উত্তর জানব পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 9, ব্যাটেল অব দ্য সেক্সেস, লিঙ্গের যুদ্ধ। ভাবুন, জঙ্গলে একটি ময়ূর তার বিশাল লেজ মেলে নাচছে। দূরে বসে আছে একটি ময়ূরী। সে সিদ্ধান্ত নেবে কাকে বেছে নেবে। এটা কেবল নাচ নয়, এটা হলো এক যুদ্ধ। পুরুষের কৌশল বনাম নারীর কৌশল, জিন টিকিয়ে রাখার জন্য এক সূক্ষ্ম লড়াই। ডকিংস বলেন, পুরুষ ও নারীর মূল পার্থক্য হল প্রজননে বিনিয়োগের মাত্রা। নারী একটি বড় মূল্যবান ডিম তৈরি করে, পুরুষ ছোট ও প্রচুর সংখ্যক শুক্রাণু তৈরি করে। নারীর জন্য প্রতিটি সন্তান বিশাল বিনিয়োগ।
পুরুষের জন্য সন্তান তৈরি তুলনামূলকভাবে সস্তা, ফলে কৌশলও ভিন্ন হয়। নারীরা সাধারণত বাছাই পর্বে কঠোর হয়। তারা চায় শক্তিশালী, সুস্থ, ভালো জিন বহনকারী পুরুষ, কারণ তাদের বিনিয়োগ অনেক, তাই ভুল করলে ক্ষতি বিশাল। পুরুষেরা সাধারণত চায় যত বেশি সম্ভব সঙ্গী, যাতে বেশি সংখ্যক সন্তান জন্মায় আর জিন ছড়িয়ে পড়ে। তবে অনেক প্রজাতিতে পুরুষও বিনিয়োগ করে, যেমন বাসা বানানো, খাবার জোগাড় করা, ছানাদের রক্ষা করা। যেখানে পুরুষের বিনিয়োগ বেশি, সেখানে লিঙ্গভিত্তিক কৌশলও ভিন্ন হয়। এই লিঙ্গভিত্তিক পার্থক্য থেকেই তৈরি হয় ব্যাটেল অব দ্য সেক্সেস। পুরুষেরা অনেক সময় প্রতিযোগিতা করে একে অপরের সঙ্গে। নারীরা বেছে নেয় সেরা পুরুষকে। এর ফলেই তৈরি হয় জটিল আচরণ, নাচ, গান, সৌন্দর্য, যুদ্ধ। ময়ূর তার বিশাল লেজ দেখিয়ে প্রমাণ করে যে সে সুস্থ ও শক্তিশালী। পাখিরা গান গেয়ে সঙ্গিনীকে আকর্ষণ করে। হরিণরা শিং দিয়ে লড়াই করে প্রতিদ্বন্দ্বীকে হারায়। সব কিছুই আসলে জিনের খেলা। কে তার জিনকে পরবর্তী প্রজন্মে পাঠাতে পারবে। যদিও পুরুষ ও নারীর কৌশল ভিন্ন, শেষ পর্যন্ত তাদের লক্ষ্য এক: সন্তান জন্ম দেওয়া এবং জিনকে টিকিয়ে রাখা। তাই অনেক জায়গায় দেখা যায় সহযোগিতা। পাখির জোড়া মিলিত হয়ে বাসা বানায়। নেকড়ে দম্পতি একসাথে বাচ্চা লালন করে। চ্যাপ্টার 9 আমাদের শেখায় পুরুষ ও নারীর প্রজনন বিনিয়োগ ভিন্ন, তাই কৌশলও ভিন্ন। নারী সাধারণত বেছে নেয় সেরা সঙ্গী, পুরুষ সাধারণত চায় বেশি সংখ্যক সঙ্গী। প্রতিযোগিতা ও বাছাই থেকে তৈরি হয় সৌন্দর্য, যুদ্ধ ও প্রেমের জটিল খেলা। এখন আমরা দেখলাম পুরুষ ও নারীর মধ্যে কিভাবে এক সূক্ষ্ম যুদ্ধ চলে জিনের স্বার্থে। কিন্তু প্রকৃতির আরও বিস্ময়কর দিক হলো কিছু প্রাণী একেবারেই নিঃস্বার্থ মনে হয়, যেমন মৌমাছি বা পিঁপড়ে। তাদের নিজেদের জীবন বিসর্জন দিয়ে পুরো কলোনিকে বাঁচায়। এখন প্রশ্ন হলো, এটা কেন ঘটে? এর উত্তর জানব পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 10, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই উইল রাইট অন ইয়ার্স। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে করব। ভাবুন, জঙ্গলের মধ্যে দুটি বানর বসে আছে। এক বানর অন্যটির শরীর থেকে উকুন বেছে দিচ্ছে। সে কেন এটা করছে? কারণ সে জানে পরের বার অসুবিধায় পড়লে অন্য বানরও তাকে সাহায্য করবে। এটাই হলো প্রকৃতির এক আশ্চর্য নিয়ম। প্রকৃতিকে আমরা সাধারণত এক যুদ্ধক্ষেত্র মনে করি। শিকারী বনাম শিকার, শক্তিশালী বনাম দুর্বল। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সহযোগিতার নিয়মও। ডকিন্স বলেন, সহযোগিতা তখনই টিকে থাকে যখন তা জিনের স্বার্থে কাজে আসে। এখানে আসল ধারণা হলো পারস্পরিক পরোপকারিতা। আজ আমি তোমাকে সাহায্য করলাম, তুমি কাল আমাকে করবে। এই নিয়ম অনেক প্রাণীর মধ্যে দেখা যায়। উদাহরণস্বরূপ, ভ্যাম্পায়ার বাদুড়েরা রাতে শিকার না পেলে ক্ষুধায় মরতে বসে। তখন অন্য বাদুড়েরা নিজের শিকার করা রক্ত থেকে কিছু ভাগ করে খাওয়ায়। কিন্তু যে বাদুড় সাহায্য পেল তাকে ভবিষ্যতে প্রতিদান দিতেই হবে। ডকিন্স বোঝান, সহযোগিতা ব্যাখ্যা করতে আমরা গেম থিওরি ব্যবহার করতে পারি। সবচেয়ে কার্যকর কৌশল হল টিট ফর ট্যাট, মানে প্রথমে সহযোগিতা করো, অন্যজন সহযোগিতা করলে চালিয়ে যাও। যদি প্রতারণা করে তাহলে সেও প্রতারণার স্বাদ পাক। এভাবে সহযোগিতা টিকে থাকে, কারণ প্রতারকরা বারবার সুযোগ পেলেও শেষ পর্যন্ত বাদ পড়ে যায়। বানররা একে অপরের শরীর পরিষ্কার করে। পাখিরা অনেক সময় পালা করে প্রহরী হিসেবে দাঁড়ায়। একজন খায়, অন্যজন পাহারা দেয়। মানুষের মধ্যেও বন্ধুত্ব, উপহার বিনিময়, এমনকি ব্যবসা, সবই রেসিপ্রোকাল অল্ট্রিজম এর উদাহরণ। এসব সহযোগিতা টিকে আসে কারণ দীর্ঘমেয়াদে এটি জিনের জন্য লাভজনক। সহযোগিতার সবচেয়ে বড় সমস্যা হল চিটিং বা প্রতারণা। যদি কেউ সাহায্য নেয়
কিন্তু প্রতিদান না দেয় তবে ব্যবস্থা ভেঙে পড়বে। তাই প্রকৃতিতে তৈরি হয়েছে শাস্তির নিয়ম। প্রতারকরা একসময় সমাজ থেকে বাদ পড়ে যায়। যারা সহযোগিতা করে তারাই দীর্ঘমেয়াদে সফল হয়। চ্যাপ্টার 10 আমাদের শেখায় প্রকৃতিতে প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতাও আছে। রেসিপ্রোকাল অল্ট্রিজম। আজ আমি তোমাকে সাহায্য করলাম, কাল তুমি আমাকে করো। টিট ফর ট্যাট হলো সবচেয়ে স্থিতিশীল সহযোগিতার কৌশল। প্রতারণা টিকে থাকতে পারে না, কারণ দীর্ঘমেয়াদে সহযোগীরা জেতে। এখন আমরা দেখলাম প্রাণীরা কিভাবে সহযোগিতা করে প্রতিযোগিতার মাঝেও। কিন্তু মানুষের সমাজে সহযোগিতা আরও জটিল, কারণ আমরা সংস্কৃতি, ভাষা আর বিশ্বাস ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, মানুষের আচরণ কতটা জিন দিয়ে নির্ধারিত আর কতটা সংস্কৃতি দিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজব পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 11 মিমস, দ্য নিউ রেপ্লিকেটর। মিম, নতুন প্রতিলিপিকারী। ভাবুন, আপনি হঠাৎ শুনলেন একটা নতুন গান। কয়েক ঘন্টার মধ্যে সেই গানটা আপনি গুনগুন করে গাইতে শুরু করলেন। একদিন পর আপনার বন্ধুও সেটা শিখে নিল। এক সপ্তাহের মধ্যে হাজারো মানুষ সেই গান গাইছে। গানটা ছড়াচ্ছে ঠিক যেন এক জীবাণুর মতো। এটাই হলো মিম। ডকিংস বলেন, জিন যেভাবে শরীরের ভেতরে প্রতিলিপি বানিয়ে ছড়ায়, তেমনি মিম ছড়ায় মানুষের মস্তিষ্কে, সংস্কৃতির ভিতরে। মিম হতে পারে একটি গান, একটি গল্প, একটি বিশ্বাস, একটি প্রযুক্তি, এমনকি একটি ফ্যাশন। মিমেরও জিনের মতো 3টি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, রেপ্লিকেশন, প্রতিলিপি তৈরি করা। গান, গল্প, রীতি বারবার ছড়িয়ে পড়ে। নাম্বার 2, ভ্যারিয়েশন, বৈচিত্র্য। সময়ের সাথে পরিবর্তন আসে, গান বদলায়, গল্পে নতুন রূপ যোগ হয়। নাম্বার 3, সিলেকশন, নির্বাচন। কিছু মিম জনপ্রিয় হয়ে বেঁচে থাকে, কিছু হারিয়ে যায়। একটি জনপ্রিয় ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে। উদাহরণস্বরূপ, চাকা বা আগুন। একসময় এক একটা নতুন মিম ছিল, যা মানব সভ্যতাকে বদলে দিয়েছে। আধুনিক যুগে ইন্টারনেট মিম কয়েক ঘন্টার মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। এই প্রক্রিয়ায় সংস্কৃতি আসলে এক মিম পুল, যেমন জীববিজ্ঞানে আছে জিন পুল। ডকিংস বলেন, মিম শুধু মানুষের নয়, কিছু বানর বাদাম ভাঙার নতুন কৌশল শিখে নেয় এবং অন্যদের শেখায়। এটাও এক ধরনের মিম, শেখা আচরণ, যা ছড়ায় প্রজন্ম থেকে প্রজন্মে। তবে মানুষই মিমের সবচেয়ে বড় বাহক, কারণ আমাদের আছে ভাষা, শিক্ষা, সংস্কৃতি। আমরা শুধু জিন দিয়েই নয়, ধারণা ও সংস্কৃতি দিয়েও বেঁচে থাকি। চ্যাপ্টার 11 আমাদের শেখায় মিম হলো নতুন প্রতিলিপিকারী, যা ছড়ায় মানুষের মস্তিষ্কে। গান, গল্প, বিশ্বাস, রীতি, প্রযুক্তি সবই মিম। মিমও জিনের মতো প্রতিলিপি তৈরি করে, বৈচিত্র্য আনে আর নির্বাচিত হয়। মানুষের সভ্যতা গড়ে উঠেছে শুধু জিন দিয়ে নয়, মিম দিয়েও। আমরা এখন জানলাম মিম কিভাবে মানুষের সংস্কৃতিতে নতুন প্রতিলিপিকারী হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, আমরা কি শুধু জিন আর মিমের দাস, নাকি আমরা সচেতনভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারি? এর উত্তর আমরা পরবর্তী অধ্যায়ে জানব। চ্যাপ্টার 12 নাইস গাইস ফিনিশ ফার্স্ট। ভালো খেলোয়াড়রাই শেষ পর্যন্ত জেতে। ভাবুন, এক খেলার মাঠে অনেক প্রতিযোগী এসেছে। কেউ শক্তি দিয়ে অন্যদের হারাতে চাইছে, আবার কেউ সহযোগিতা করে খেলছে। প্রথমে মনে হয় শক্তিশালী আর নিষ্ঠুর খেলোয়াড়রাই জিতবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা যায় ভালো খেলোয়াড়রাই টিকে থাকে। ডকিংস বলেন, প্রাণীদের মধ্যে আচরণের প্রতিযোগিতা অনেকটা খেলার মতো। আক্রমণাত্মক কৌশল, সহযোগিতামূলক কৌশল। প্রথমে সেলফিশ কৌশল কাজ করে মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সহযোগীরা
একটা স্থিতিশীল সমাজ তৈরি করে। ডকিংস এখানে গেম থিওরি ব্যবহার করে বোঝান সবচেয়ে কার্যকর কৌশল হল টিট ফর ট্যাট। প্রথমে সহযোগিতা করো, অন্যজন সহযোগিতা করলে চালিয়ে যাও, প্রতারণা করলে প্রতারণার জবাব দাও, আবার সুযোগ পেলে সহযোগিতায় ফিরে যাও। এই কৌশল হলো নাইস বা টাফ। ভ্যাম্পায়ার বাদুড়েরা রক্ত ভাগ করে খায়, তবে যারা নিয়মিত সাহায্য করে না তারা ভবিষ্যতে সাহায্য পায় না। বানরেরা একে অপরের শরীর পরিষ্কার করে, কিন্তু সহযোগিতা না করলে সম্পর্ক ভেঙে যায়। মানুষের মাঝেও ব্যবসা, বন্ধুত্ব, এমনকি রাজনীতিতেও সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদে কিছুই টেকে না। প্রতারকরা প্রথমে সুবিধা পেলেও শেষ পর্যন্ত সমাজ থেকে বাদ পড়ে। সহযোগীরা একসাথে থেকে স্থিতিশীল সমাজ গড়ে তোলে। এভাবে নাইস কৌশলই দীর্ঘমেয়াদে টিকে যায়। চ্যাপ্টার 12 আমাদের শেখায় স্বার্থপরতা সবসময় জেতে না। টিট ফর ট্যাট হল সবচেয়ে সফল সহযোগিতার কৌশল। প্রকৃতিতে এবং মানব সমাজে সহযোগীরাই দীর্ঘমেয়াদে জয়ী হয়। এখন আমরা দেখলাম প্রকৃতিতে ভালো খেলোয়াড়রাই শেষ পর্যন্ত জেতে, কিন্তু এখানেই শেষ নয়। জিনের প্রভাব শুধু আমাদের ভেতরেই নয়, বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরবর্তী অধ্যায়ে আমরা জিনের দীর্ঘ প্রভাব নিয়ে জানব। চ্যাপ্টার 13, দ্য লং রেস অব জিন। জিনের দীর্ঘ প্রভাব। ভাবুন, একটি ছোট্ট মাকড়াসা জাল বুনছে। জালটা নিখুঁতভাবে গোলাকার, সুদৃঢ় আর শিকারের জন্য একেবারেই কার্যকর। প্রশ্ন হলো, এই জালটা কি মাকড়াসার দেহের অংশ? না, কিন্তু এটাও মাকড়াসার জিনের প্রভাব। ডকিংস বলেন, জিনের প্রভাব তার দেহের বাইরেও ছড়িয়ে পড়ে। আমরা সাধারণত ভাবি জিন শুধু শরীরের ভেতরে কাজ করে, যেমন চোখের রং, হাতের গঠন, মস্তিষ্কের আকৃতি ইত্যাদি। কিন্তু ডকিংস নতুন ধারণা দেন, এক্সটেন্ডেড ফিনোটাইপ, মানে জিন এমন সব কাঠামো আর আচরণ তৈরি করে যা দেহের বাইরে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, মাকড়াসার জাল, পাখির বাসা, বিভারের বাঁধ, এসব আসলে জিনের নির্দেশনায় তৈরি কাঠামো, যদিও সেগুলো দেহের বাইরে। ডকিংস আরও বলেন, জিন শুধু নিজের দেহ নয়, অন্য প্রাণীকেও প্রভাবিত করতে পারে। যেমন কিছু পরজীবী কৃমি ইঁদুরের মস্তিষ্কে ঢুকে তাকে বিড়ালের ভয় কমিয়ে দেয়, ফলে ইঁদুর সহজে বিড়ালের হাতে ধরা পড়ে। আর কৃমি বিড়ালের শরীরে প্রবেশ করতে পারে। এখানে কৃমির জিন ইঁদুরের আচরণ নিয়ন্ত্রণ করছে। এটাই জিনের দীর্ঘ হাত, যা নিজের স্বার্থে অন্য প্রাণীকেও ব্যবহার করে। জিন তার বাহকের মাধ্যমে পরিবেশও বদলায়। বিভার বাঁধ তৈরি করে নদীর গতিপথ বদলায়। পিঁপড়ে মাটির ভেতর জটিল শহর বানায়। মানুষ শহর, রাস্তা, প্রযুক্তি বানায়। সবই জিনের প্রভাবের সম্প্রসারণ। অর্থাৎ জিন শুধু শরীরের ভেতরেই নয়, পুরো পরিবেশেও নিজের ছাপ রেখে যায়। মানুষের ক্ষেত্রে জিনের প্রভাব আরও বিস্তৃত। ভাষা, সংস্কৃতি, প্রযুক্তি সবই আমাদের জিন নির্দেশিত মস্তিষ্কের ফল। তবে এখানেই আসে মিম, যা জিনের বাইরের নতুন প্রতিলিপিকারী, আর সেটাও আমাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। চ্যাপ্টার 13 থেকে জানলাম জিনের প্রভাব দেহের বাইরে ছড়িয়ে পড়ে। এক্সটেন্ডেড ফিনোটাইপ, মাকড়াসার জাল, পাখির বাসা, বিভারের বাঁধ সবই জিনের সম্প্রসারিত প্রভাব। কিছু জিন অন্য প্রাণীর আচরণও নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ ও প্রাণীর পরিবেশ আসলে জিনের দীর্ঘ হাতের কাজ। ডকিংস বলেন, আমরা সবাই সার্ভাইভাল মেশিন, যা বানিয়েছে জিন। প্রাণীর আচরণ, লড়াই, ভালোবাসা, পরোপকার সব কিছুর গভীরে কাজ করছে সেলফিশ জিন। প্রকৃতির প্রতিটি কৌশল, যেমন আক্রমণ, পরিবার পরিকল্পনা, সহযোগিতা, প্রতারণা, সবই জিনের বেঁচে থাকার জন্য। অনেকে ভাবে প্রজাতি এর কল্যাণের জন্য প্রাণীরা কাজ করে, কিন্তু আসল সত্য হল
সব কিছু ঘটে জিনের স্বার্থে। প্রজাতি, ব্যক্তি, সমাজ সবই আসলে মাধ্যম। তবে মানুষ আলাদা। আমাদের আছে চেতনা। আমরা জানি আমাদের জিন কি চাই, আর আমরা চাইলে তার বিরুদ্ধেও দাঁড়াতে পারি। উদাহরণস্বরূপ, জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করা জিনের উদ্দেশ্যের বিরুদ্ধে যায়। দানশীলতা বা নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা অনেক সময় সরাসরি জিনগত স্বার্থে পড়ে না, কিন্তু মানুষ এসব করে কারণ আমাদের আছে যুক্তি আর নৈতিকতা। ডকিন্স শেষ অধ্যায়ে বলেন, আমরা জন্মেছি স্বার্থপর জিন থেকে, কিন্তু একমাত্র আমরা মানুষই পারি সচেতন বিদ্রোহ করতে। এর মানে যদিও আমরা জিনের প্রোগ্রাম যন্ত্র, তবুও আমাদের আছে এক আশ্চর্য স্বাধীনতা, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ার। চ্যাপ্টার 13 আমাদের শেখায় জীবনের মূল চালক হলো জিন। আমরা জিনের যন্ত্র হলেও মানুষ হিসেবে আমাদের আছে যুক্তি ও নৈতিকতা। আমরা চাইলে সেলফিশ জিন এর বিরুদ্ধে দাঁড়াতে পারি। এটাই আমাদের বিশেষত্ব, চেতনা দিয়ে জিনকে অমান্য করা। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা দেখলাম কিভাবে এক অণু থেকে শুরু হলো জীবন, কিভাবে প্রতিলিপি আর প্রতিযোগিতা থেকে জন্ম নিল বৈচিত্র্য, কিভাবে জিন তৈরি করল দেহ, মস্তিষ্ক, সমাজ, সংস্কৃতি, এমনকি মিম। এবং সবশেষে শিখলাম আমরা যদিও সেলফিশ জিন এর সন্তান, মানুষ হিসেবে আমাদের আছে মুক্তির ক্ষমতা। এটাই রিচার্ড ডকিন্সের দ্য সেলফিশ জিন এর আসল শিক্ষা। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন রিচার্ড ডকিন্সের দ্য সেলফিশ জিন বইয়ের পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান, তাই অবশ্যই আপনার মতামত জানাবেন। মনে রাখবেন, জিন হয়তো আমাদের জীবন চালিত করে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবসময় আমাদের হাতেই। ধন্যবাদ।